ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তারাও পৌরসভা 2024-25 অর্থবর্ষের বাজেটের শুরুতে আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 30 লক্ষ মুক্তিযোদ্ধাকে যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং সম্বর ভাড়া 2 লক্ষ মা বোনকে। সেই সঙ্গে আরও স্মরণ করছি 75 কালো রাত্রিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা সহ তার পরিবারের সকল সদস্যবৃন্দকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আজকে আমাদের সম্মানিত মেয়র হাসিনা গাজী, তিনি পৌরসভার 24 অর্থবর্ষের জন্য 173,15,02,105 টাকার বাজেট ঘোষণা করেছেন। ওনাকে ধন্যবাদ, ধন্যবাদ জানাই। আমি এই বাজেটের অর্থ হলো আপনারা যে উন্নয়ন, আপনারা যে উন্নয়ন চাই, এই উন্নয়নের জন্য অর্থ আয় করতে হয়। একটি অর্থ আসে আমাদের রাজস্ব থেকে, যেটা আপনার ট্যাক্স দেন এবং ট্যাক্সের অন্যান্য থেকে আমাদের পৌরসভায় যে সমস্ত অন্যান্য আয় আছে সেই থেকে আমাদের যে আয় হয় এবং সরকার থেকে বরাদ্দ নিয়ে আমাদের আমাদের বাজেট আমরা করি। সেই কিন্তু আপনাদের ট্যাক্সের টাকাটাই হলো মূল। আমাদের কিন্তু এবার রাজস্ব আমাদের বাংলাদেশের যে কোনো পৌরসভার থেকে আমাদের রাজস্ব কিন্তু অনেক ভালো আছে এবং ভালো জায়গায় আমরা আছি। এবং তারও পৌরসভা একটি ফার্স্ট ক্লাস পৌরসভা, সেই ফার্স্ট ক্লাস পৌরসভা হিসেবে আমরা এখনও খুব ভালো অবস্থানে আছি বলে আমাদের সবসময় যে কোনো প্রকল্প, বিদেশি প্রকল্প আমরা তাদের প্রতি আমরা আকৃষ্ট হই। যেহেতু আমাদের রাজস্ব ভালো আছে, সেই রাজস্ব ভালো কারণে আমাদের যে কোনো বড় বড় প্রকল্প, বিদেশি প্রকল্প, তারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই জন্য আমরা অর্থ বরাদ্দ ভালোভাবে পাই, বেশিরভাগই পাই। কারণ আপনারা ভালো পরিমাণে ট্যাক্স দেন বলে আমাদের রাজস্ব বেশি আছে। সেই রাজস্ব দেখি বিদেশি যারা অর্থ সংস্থান, যারা অর্থ সাহায্য করে, যে পরিকল্পনা যারা দেয়, তাদের থেকে আমরা সেই সাহায্যগুলো পাই। এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনার ট্যাক্স বেশি দিন বলেই আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে উন্নয়ন বলতে আমরা এই জায়গায় যে বসে আছি, যে জায়গাটি আমরা বসে আছি, আর কত বছর আপনারা আসছিলেন তো, আমরা কোন জায়গায় বসেছিলাম কত বছর? 1 বছর আগে। সেই আগে সেই রোদের মধ্যে ফ্যান দিয়ে, বাতাস দিয়ে, কি গরমের মধ্যে আমরা মানে হাহুতাশ ভাবে আমরা সেই বাজেটটি করেছিলাম। আজকে কি শান্ত, কি স্নিগ্ধতায়, কি ঠান্ডার মধ্যে, বাইরে কত গরম, কত সুন্দরভাবে আমরা এই অডিটোরিয়ামে আমরা কী করছি, আমরা বাজেট অধিবেশন করছি। এই বাজেট অধিবেশনের জন্য সবচেয়ে আমি ধন্যবাদ জানাই মেয়র হাসিনা গাজীকে। তিনি আমাদের পুরো অডিটোরিয়ামের জন্য 56% জমি দান করেছেন। 56% জমি দান করেছেন মেয়র হাসিনা গাজী। দান করার পরে যখন আমরা এই মেইন রোডের উপরে, কারণ আমাদের পৌরসভাটি এই যে বাউন্ডারি আছে এই পর্যন্ত আমাদের পৌরসভা ছিল, আমরা পরে বা আমাদের মেয়র সাহেব পরে এই জায়গাটি কিনে পৌরসভাকে দান করার পরে আমরা এই পৌরসভার আমরা সরকারের কাছে আমরা অডিটোরিয়ামের জন্য আমরা আবেদন করি। আমাদের বাজেট ছিল 11,37,37 লক্ষ টাকা।
আমরা বরাদ্দ পাই 7 কোটি টাকা আমরা বরাদ্দ পাই। বাদ বাকি 4,37,00,000 টাকা আমাদের রাজস্ব আয় থেকে, যেহেতু আপনারা যে ট্যাক্স দেন, যে আয় হয় তার থেকে, সেই রাজস্ব থেকে এই ট্যাক্স দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে আমরা আজ এই সুন্দর আপনার অডিটোরিয়ামটা করেছি। বাংলাদেশে এমন অডিটোরিয়াম আছে বলে আর আমার জানা নেই, কোনো উপজেলা কোনো জেলা আছে এত সুন্দর অডিটোরিয়াম আছে বলে আমার জানা নাই। এই জন্য মেয়র হাসিনা গাজীকে আমি অনেক 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 অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো। আরেকটা হলো শিশু পার্ক। এই শিশু পার্ক আমি বলেছিলাম যে কোরবানির ঈদের আগে আমি শিশু পার্কে আমি দেখতে চাই, এবং কোরবানির ঈদে গিয়ে আমি শিশু পার্কে আমি আনন্দ করব। আমি শিশু পার্কে কোরবানি দিয়ে বিকেলবেলায় আমি সেই শিশু পার্কে গিয়েছিলাম। গিয়ে দেখি আমাদের শিশুরা, এত ছেলে মেয়ে, হাজার হাজার ছেলে মেয়ে দেখি সেই শিশু পার্কে কি আনন্দ করতেছে। সেই আনন্দ থেকে আমিও মনে করছি আসলে আমাদের এই আনন্দটা আজকে পুরো হয়েছে। ঈদ আনন্দ এত এত ভালো লেগেছে। আমার ছোটো ছোটো ছেলে মেয়েদের আনন্দ করছে, বাবা মা তাদের বাচ্চাদের নিয়ে সে দোলনায় দুলছে, সেই নাগরদোল দুলছে, সেই নৌকাতে দুলছে, সে কী আনন্দ আমাদের লাগছে শিশু পার্ক। আমি মনে করি আজকে 4 নম্বর ওয়ার্ডে শিশু পার্ক হয়েছে। আমি মেয়র সাহেবকে বলবো আপনি প্রতিটি ওয়ার্ডে একটি করে শিশু পার্ককে স্থাপন করবেন, কারণ যত আর্থিক অবস্থা উন্নতি হবে সেগুলো আপনি এক একটি শিশু পার্ক করবেন। আরেকটা হলো খেলার মাঠ। খেলার মাঠ আমরা প্রথমে আমরা রূপসী হাই স্কুলের খেলা মাঠটা নির্মাণ করেছি, সুন্দরভাবে খেলা হয়। সেখানে আমার পয়লা বৈশাখ হয়, সেখানে মেলা হয়, গান বাজনা হয়, অনুষ্ঠান হয়, ওয়াজ মহফিল হয়, সব কিছুর একটা সুন্দর একটা মাঠ আমরা রূপসী হাই স্কুলে করেছি। এবং 7 নম্বর ওয়ার্ডে একটি দিঘি ছিল, সেই দিঘিটি ভরাট করে এত সুন্দর খেলার মাঠ হয়েছে। সেই খেলার মাঠটি এখনও ঠিক মতো পরিপূর্ণভাবে হয়নি। একটু আগে আমাদের উপজেলা চেয়ারম্যান আমাদের হাবিব সাহেব বলে গেছেন যে এই মাঠটি আবার সুন্দরভাবে পুনর্নির্মাণ করা হবে, যেহেতু আমাদের বাজেট আছে, বাজেট পুনর্নির্মাণ করা হবে। এবং 9 নম্বর ওয়ার্ডে একটি জায়গা আছে আমাদের, সেই জায়গার মধ্যে আমরা আশা করি আমরা কিছুদিনের মধ্যে সেইটা ভরাট করে সেখানে একটা খেলার মাঠ করবো। খেলার মাঠ করে সেখানে খেলার মাঠের মধ্যে করবো। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের মেয়র সাহেব, তারপরে আমাদের ইউনো সাহেব, আসন সাহেব আছেন, আমাদের চেয়ারম্যান হাবিবুর রহমান আছেন, ভাইস চেয়ারম্যান মেয়র সাহেব আছেন, নাইক সাহেব আছেন, আমাদের কমান্ডার আছেন, আমাদের আমার পুত্রবধূ সুলতানা গাজী তিনি এসেছেন, ছোটো ছেলের পুত্রবধূ তিনি এসেছেন, প্যানেল মেয়র আছেন, এবং আমাদের সিও সাহেব আছেন, আমাদের এক্সিএস সাহেব আছেন, এবং আমার পৌরসভার কর্মকর্তাবৃন্দ, আমার কাউন্সিলরবৃন্দ, এবং আমার অতিথিবৃন্দ, গুরুজন, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার কথা হলো যে আমরা একটু আগেই বলেছি আপনার ময়লা তত্ত্ব ফেললে জলবদ্ধতা আসবে। এই জলবদ্ধতা আমরা জনগণটাই জলবদ্ধতা সৃষ্টি করি। জলবদ্ধতা কিন্তু আমাদের পৌরসভা সৃষ্টি করে না। জলবদ্ধতা আমরা সবাই মিলে আমরা ময়লা ফেলে ড্রেনটা বন্ধ করে দিই। ড্রেন বন্ধ করলেই পানি উঠে আমাদের বাসার মধ্যে চলে আসে। সেই যে জায়গায় জায়গায় আমরা জলবদ্ধতা করে ফেলি এবং খালের মধ্যে আমরা ময়লা ফেলি। এই খালের মধ্যে ময়লা ফেলি বলেই আমরা জলবদ্ধতা হয়। এবং প্রতি বছরে আমাদের এই বছরও আমাদের খালগুলি পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করা না হলে আমরা কিন্তু জলবদ্ধতা পড়ে যেতাম। এখনও বর্ষাকাল চলছে, এখনও সেই জলবদ্ধতার কাজ চলমান করছে। মনীষ সাহেব দায়িত্ব নিয়েছে চলমান, পৌরসভা থেকে কাউন্সিলর যে দায়িত্ব আছে সেই কাজগুলি চলমান আছে বিধায় এখনও আমরা সেই জলবদ্ধতা কিন্তু পড়ি নাই। কিন্তু আমরা যে ময়লা যেভাবে ফেলছি, এই ফেলার মধ্যে যদি আমরা ফেলা চালু রাখি জলবদ্ধতা আমরা পড়বই। সুতরাং আমরা আরেকটি বলবো, আমাদের পৌরসভায় যারা আছে তারা নির্দিষ্ট স্থানে ডাস্টবিন দিয়ে তাদেরকে, যারা জনগণ তারা যাতে ময়লা সেখানে ফেলে, নির্দিষ্ট ফেলে, এবং সেই ময়লাটা আপনি তুলে এনে আমরা ডাম্পিং স্টেশনে ফেলবেন। এইটা হলো পৌরসভার দায়িত্ব। পৌরসভার দায়িত্ব, আপনারা যদি দায়িত্ব সবাইকে বুঝিয়ে দিতে পারেন, আমার মনে হয় জনগণ সেই ডাস্টবিনে ময়লা ফেলবে। যেহেতু ডাস্টবিন তারা পায় না, সেহেতু তারা অত্র ময়লা ফেলে। এই জন্য আমি পৌরসভাকে বলবো আপনারা এইটি ভালোভাবে ব্যবস্থা, পৌরসভাকে শুনছেন এখানে, পৌরসভার যারা আছেন সেক্রেটারি আছে, তারা শুনতেছে,
নাকি কান বন্ধ করে? আপনারা তাদেরকে ময়লা ফেলার জায়গা দিবেন, তার যেখানে তারা ময়লা ফেলবে। আর ডাস্টবিন না পেলে তাদের ড্রেনে ফেলবেই, আর কোথায় ফেলবে তারা? এটা আপনাদের দায়িত্ব, জনগণের দায়িত্ব। এবং দেখেন কাউন্সিলে যারা আছে, কাউন্সিলর আপনারা ডাস্টবিন চেয়ে চেয়ে নেবেন। আপনারা যদি ঘুমায় থাকেন, হ্যাঁ, তাহলে আপনাকে কি ভোট দেবো? পাবলিকে সামনেবার ভোট পাইতে হলে জনগণের সমর্থন লাগবে। তাহলে আপনারা ডাস্টবিনে চায় নিয়ে চার এলাকায় বিলি করবেন এবং তাদেরকে বলবেন এই ডাস্টবিনে ময়লাটা ফেলেন। শুধু ডাস্টবিনে ময়লা ফেললে পরে আলটিমেটলি পৌরসভা তাদের ময়লাগুলো তুলে নিয়ে গিয়ে, যদি ডাস্টবিন থাকে তাহলে ময়লা তুলে নিয়ে যাবে। আর ড্রেনে ফেললে তো তোলার কোনো প্রশ্নই আসে না, ড্রেনে তো ড্রেনের সঙ্গে চলে যায়, একটু জলবদ্ধতা হয়। যাই হোক, আপনারা এগুলি চিন্তা করবেন, কারণ এখন ডেঙ্গু এবং ডেঙ্গুর দিন চলে আসতেছে। কিন্তু ডেঙ্গু কিন্তু খুব ডেঞ্জার। এখন ডেঙ্গু কিন্তু অনেক জায়গায় ডেঙ্গু রোগী চলছে। এখন আরেকটা কথা হলো, আমরা ড্রেনে ওই লার্ভা যদি না মারতে লাভটা না দিই, তাহলে কিন্তু মশা পড়বে না, মশা মাছি পড়বে না। এখন কিন্তু এই দায়িত্বটা পৌরসভাকে খুব ভালো করে করতে হবে। বিশেষ করে আমার কাউন্সিলের ভিতর কিন্তু এখানে নেগলিজেন্সি আছে। আপনারা যারা কাউন্সিলর আছেন, আপনাদের নেগলিজেন্সি আছে বলেই এই লার্ভাগুলি মারা হয় না। আপনার যার ওয়ার্ডে আপনি যদি পৌরসভা বলে আপনি লার্ভাগুলি মারিয়ে নেন, আমার মনে হয় এই মশা মাছি আর গ্রো করবে না। আপনারা যদি ঘরে ঘরে থাকেন, আপনি অন্য ধান্দায় ঘুরেন, তাহলে মশা মাছি মরবো কেমনে? হ্যাঁ, 5 বছর নির্বাচন হয়ে গেল, আর 5 বছর আপনি জনগণের খোঁজ রাখবেন না। জনগণের খোঁজ যখন নির্বাচন হলে তারপরের দিন থেকে আপনি জনগণের খোঁজ রাখবেন, তাহলে জনগণ আপনারা ভোট করবো। আমি নির্বাচনে 15টি বছর আমি ঢাকায় থাকতাম। আগে 15 বছর আমি নির্বাচিত হওয়ার পর 15 বছরের মধ্যে আমি অন্তত 13 বছরে আমি রূপগঞ্জে আছি। 2 বছর আমি ঢাকায় ছিলাম, 13 বছরের মধ্যে আমি অবস্থান করছি। কারণ নির্বাচনের পর দিন থেকে আমি নির্বাচন, আর আমার ওয়াইফ তো সারা বছর এখানে থাকে, সে ঢাকায় থাকেই না। সুতরাং আমরা সবাই মিলে আমরা এই রাজনীতি করি। আজকে যাই হোক, আজকে যে উন্নয়ন মিলে আমরা এগুলি করে যাচ্ছি, আমরা দেখার স্বাস্থ্য খাত, এই আরবান হেলথ কেয়ারে আমরা হেলথ কমপ্লেক্সে যে আমাদের এই হেলথ অফিসার যে আছেন, তিনি বলছেন, স্যার আপনাদের আরবান হেলথ কেয়ার এত ভালো, আমাদের থেকে আপনারা আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সের থেকে ভালো অপারেশন নাকি আমরা এখানে করি, এত সুন্দরভাবে এই পরিষেবা থেকে করেছেন। এই জন্য হাসিনাকে যে আবারও ধন্যবাদ জানাই। আপনার আরবান হেলথ কেয়ারে আমাদের খুব সুন্দরভাবে আমাদের মানুষ হেলথ কেয়ার চলতেছে। কারণ এখানে যে ডেলিভারি আমরা যারা লাল কার্ড পায় তারা বিনা পয়সা পায়, লাল কার্ড যাদের নেই তারা 10,000 টাকা করে দেয়। আর যদি প্রাইভেট ক্লিনিকে যান 30 থেকে 40,000 টাকা একটা ডেলিভারি লাগে। সুতরাং সেই 10,000 টাকায় আমরা সেই সুন্দর ডেলিভারি আমরা একই সেম ডেলিভারি আমরা আমাদের আরবান হেলথ কেয়ারে পাচ্ছি। আমরা সুন্দর আমরা হেলথ কেয়ার আমরা সেখানে নিচ্ছি আমরা। যাই হোক, আমরা আর পানি আমাদের আমাদের ওয়াসার মধ্যে, ঢাকার ওয়াসার মধ্যে পানির লাইন সর্বপ্রথম আমাদের তারাপথে দেওয়া হয়েছে। তারাপথে, এবং তারাপথে এখন 7 নম্বর ওয়ার্ডে বুঝি একমাত্র পানির লাইন দিয়েছে না, 7 নম্বর ওয়ার্ডে পানি ঠিক হয়েছে না, 7 নম্বর ওয়ার্ডে পানি লাইন চালু হয়েছে। আসল কথা আপনার শুনে রাখেন, আপনারা যারাই মনে করতেছেন আমরা ডিপ টিউবওয়েল আমরা আছে, সেই টিউবওয়েল পানি লাগবে, আর এই পানি লাইন লাগবে না। সরকারের নিয়ম আছে, সরকার যখন পানির লাইন দিয়ে দেবে সবাইকে, তখন কিন্তু একটা অর্ডার করবে যে সাবমার্সিবল পাম্প আপনারা কেউ চালু রাখতে পারবেন না। সরকারি আইন আছে কিন্তু, যেমন বাসার আমাদের ঢাকায় কিন্তু কোনো বাসায় সাবমার্সিবল পাম্প রাখা যায় না। সাবমার্সিবল পাম্প রাখলেই তার উপর ফাইন হয়, বিরাট রঙের ফাইন হয়। সুতরাং অত বড় বড় ফ্ল্যাট আছে, তাদের কিন্তু সরকারি ওয়াসার লাইন দিয়ে পানি দিতে হয়, কিন্তু কেউ সাবমার্সিবল পানি লাইন বসাতে পারে না। সুতরাং এখন যদি সরকার যখন ওয়াসার লাইন দিয়ে দেবে, তখন কিন্তু আপনার সেই সাবমার্সিবল পাম্পার লাইন পাবেন না, সেটা আপনার তুলে ফেলতে হবে। সুতরাং আপনারা সাবমার্সিবল লাইন ছেড়ে ওয়াসার লাইন যখন যাবে, সেই ওয়াসার লাইনে আপনার বাড়ির লাইন সামনে যাবে, সেই লাইনগুলো নিতে হবে, সরকারকে টাকা দেবেন। এবং
আমার বিশ্বাস যে যে পরিমাণ আপনি এখন যারা আপনাদের লাইন দেয়, অনেকের লাইন দিয়ে বিল নেয়, তার থেকে কম হবে সরকারিভাবে যদি আপনারা সেই পানির লাইনে দেন। সরকারি বিল আপনাদের আমার ইনশাল্লাহ আমার করা তাদের থেকে কম হবে ইনশাল্লাহ। যাই হোক, পানির সমাধান আমরা করে দিচ্ছি। আমরা ক্রমে আমরা প্রত্যেকটা ইউনিয়নে, আর তারা পৌরসভা হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে ও অন্যান্য পৌরসভা যেগুলো আছে সব জায়গায় সরকার আস্তে আস্তে এই পানির লাইনের সিস্টেম, ওয়াটার সিস্টেম, যে রেগুলার সিস্টেম, ঘরে ঘরে পানি দেওয়ার সরকার থেকে ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আপনারা সায়েন্সে বলেছে একটা ভালো রাস্তা করেছে, 34 ফুট রাস্তা করে 30 ফুট রাস্তা, তাকে ধন্যবাদ জানাই এবং মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই। এটা একটা মহিপুলিন এলাকায় এত সুন্দর একটা 30 ফুট যা রাস্তা যদি করতে পারে, এত সুন্দর রাস্তা, আমার মনে হয় আমাদের হাইওয়েটা আগে এত বড় 30 ফুট রাস্তা না, 30 ফুট রাস্তা হয়েছে। আরেকটি রাস্তা মেয়র সাহেব করেছেন, সে কোন রকম রাস্তা কিন্তু 30 ফুট রাস্তা, এই 36 ফুট রাস্তা করছে। সুতরাং এই এত বড় রাস্তা যেটা উপজেলা করতে পারে নাই, সেটা আমাদের হাসিনাকে যে মেয়র করছে, এই জন্য আজকে যাই হোক, 6 নম্বর ওয়ার্ডে 24 6 নম্বর ওয়ার্ডেও একটা 24 ফুট রাস্তা রয়েছে। সুতরাং আমরা পৌরসভা যা করছি, উপজেলাতে এত বড় বড় রাস্তা আমরা পাইনি। সুতরাং উপজেলার থেকে আমার মনে হয় পৌরসভা অনেক এগিয়ে আছে। এই জন্য হাসিনাকে আবারও ধন্যবাদ জানাই। যাই হোক, আমরা নারী উন্নয়ন কিন্তু আমাদের দেশে না, সারা পৃথিবীব্যাপী নারী উন্নয়ন চলছে। আপনারা দেখেছেন যে যুক্তরাজ্যে গত 3-4 দিন আগে সেই নির্বাচন সম্পন্ন হয়েছে। সেই নির্বাচনে বাংলাদেশি 4 জন নারী দাঁড়িয়েছিল এবং 7 জন পুরুষ দাঁড়িয়েছিল। তার মধ্যে 7 জন পুরুষ ফেল করছে, 4 জন নারী পাস করছে। তারপরে সেই লেবার পার্টির মিনিস্ট্রিতে 20 জন মন্ত্রী নিয়েছে। 20 জন মন্ত্রীর মধ্যে 11 জনই মহিলা মন্ত্রী হয়েছে, ওখানে মাত্র 2 জন পুরুষ হয়েছে। সুতরাং নারী জাগরণ সারা দেশে পৃথিবীব্যাপী নারী জাগরণ চলে গেছে। এখন আমাদের মেয়র হাসিনা গাজী, তিনি মহিলা লীগের সভাপতি, তিনি নারী জাগরণ করেছেন। কারণ দেখলাম নারীরাই স্লোগান দিয়ে খালি জয় বাংলা করছে, পুরুষরা তখন বলার পরে তখন পুরুষ আগালো। তাই নারীরা কিন্তু সব জায়গায় এগিয়েই থাকে, পুরুষরা পড়ে আসে। যাই হোক, নারী জাগরণ বেড়েছে, আমার হাসিনা গাজীর নেতৃত্বে নারী জাগরণ বেড়েছে। আরেকটি দুঃখের কথা বলছি, আমি সব দিক দিয়ে শান্তি পাচ্ছি আপনাদের উন্নয়ন নিয়ে। কারণ আমরা উপজেলা, আমাদের একটা দ্বিধাবিভক্ত ছিল, আমাদের মধ্যে দ্বিধাবিভক্ত ছিল। আমরা এর আগে কোনো কাজ করতে গেলে আমরা উপজেলার থেকে সমর্থন পেতাম না পাওয়াতে আমরা অনেক কাজে পিছিয়ে থাকতাম এবং সেই কাজ করতে পারতাম না, নানাভাবে আমাদের অসুবিধা হতো। এখন আমাদের উপজেলা চেয়ারম্যান হচ্ছে আমাদের হাবিব, তিনি আমাদের একসঙ্গে আছি, একসঙ্গে থেকে আমার মিজান সাহেব আমরা একসঙ্গে আছি, আমাদের ফেরদৌসী আলম রিয়া, ফেরদৌসী আক্তার রিয়া, সেও আমাদের লোক। এবং আমরা যে কোটা আমাদের মেম্বার কাউন্সিলর পাইছি আমরা সেখানে, আবার সবাই এক গ্রুপের, আমরা সবাই বেশি সুবিধে, আমরা কোনো অসুবিধা হবে না, কোনো কাজ করতে কোনো অসুবিধা নেই। এখন যেহেতু আমরা এক প্ল্যাটফর্মে আছি, যে কোনো কাজে আমরা উন্নয়ন, আমরা আগে যে উন্নয়ন হচ্ছে, এবার দেখবেন কীভাবে যে উন্নয়নটা অগ্রগতি হয়। উন্নয়নের মানে সরাসরি লাগবে আপনাদের উন্নয়ন সরাসরি হবে, এত উন্নয়ন আসবে আমি বিশ্বাস করি। উন্নয়নে কোনো বাধা থাকবে না, যেখানে হাত দেবো সেখানে উন্নয়ন, যেখানে হাত দেবো সেখানে উন্নয়ন, কোনো বাধা নেই সেখানে। বাধাহীনভাবে আমরা উন্নয়ন করতে পারবো আজকে, যেহেতু আমরা সবাই এক প্ল্যাটফর্মে আছি, এক প্ল্যাটফর্মে থেকে কাজ করলে অনেক উন্নয়ন আসে। যাই হোক, আজকে আমরা
অনেক কথা বললাম, আজকে অনেক দূর এগিয়ে গেছি আমরা। একটি দুঃখের কথা বলবো, সব থেকে ভালো ছিল তা আমার ঘরে আমি খুব দুঃখে আছি। আমার নিজের ছোটো ছেলে অনেক দিন ধরে অসুস্থ। 1 বছর আগেও আমরা খুব সুখী ছিলাম। আমার ছোট ছেলে, বড় ছেলে নিয়ে, ছেলে বউ নিয়ে, সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে দিন পার করতাম, কত আনন্দে আমরা ছিলাম। কিন্তু হঠাৎ করে 1 বছর আগে থেকে কিছুদিন আগে আমার ছেলেটা অপারেশন টেবিলে একটা দুর্ঘটনা ঘটে অসুস্থতা এখনো চিন্তা করছে। সে অসুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমরা অনেক আপনাদেরকে নিয়ে অনেক সুখে আছি, সব কিছু আছি, কিন্তু আমার ঘরের মধ্যে, আমার নিজের মধ্যে আমার দুঃখ আছে। সেই দুঃখ নিয়ে আমরা কাটছি। অনেক সুখের মাঝে আল্লাহ কখন কাকে দুঃখ দেয়, কিন্তু আমার পরিবারে এমন একটা দুঃখ দিয়েছেন, সেই দুঃখ নিয়ে আমার জীবন পার করতে হচ্ছে। আপনাদের সকলে দোয়া চাচ্ছি, সকলে দোয়া করবেন যাতে আমার ছোট ছেলেটা সুস্থ হয়ে যায়, সেটা আপনাদের দোয়া চাচ্ছি। আজকে আমার ছোট ছেলের বউ সে এখানে এসেছে। আমরা কিছুদিনের মধ্যে আমরা ছেলেকে দেখতে যাব। সে মুম্বাই হসপিটালে আমরা দেখতে যাব, দেখতে গিয়ে তার অবস্থা পর্যবেক্ষণ করবো, কীভাবে আরও উন্নত করতে চায়। আপনাদের সবচেয়ে হলো আপনার দোয়া দরকার। আমরা উন্নয়ন করছি, সবচেয়ে করছি, আপনার দোয়া নিয়ে যদি আমরা সবাইকে ভালোবাসি, দোয়া চাই, ইনশাআল্লাহ আপনার দোয়ার বিনিময়ে হয়তো আমার ছেলে সুস্থ হচ্ছে, সেইটুকু আমাদের করছি। যাই হোক, আজকে অনেক আলোচনা করলাম, অনেক আপনাদের দিক নির্দেশনা দিলাম। আর আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দিকে দেখবেন এবং আমাকে ক্ষমা করবেন আমি যদি কোনো ভুল করে থাকি। যাই হোক, আপনাদেরকে যাতে আপনারা এগিয়ে যান এই আশা ভরসা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।